৮ বছর ধরে যে মেয়েটা আমার বাসায় কাজ করতো সেদিন হঠাৎ বলল সে আর থাকবে না, কিন্তু যাওয়ার আগে সে যা করলো সেটা আমার পুরো জীবনটাই উল্টে দিল। সে আমার হাতে একটা মোটা খাম ধরিয়ে দিল। ভেতরে গুণে দেখি এই ৮ বছরে আমি তাকে যত টাকা দিয়েছি সবগুলো টাকাই ওখানে আছে, একটা টাকাও কম না। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে নিচু গলায় বলল, আপা আমি আপনার ঋণ নিয়ে থাকতে চাই না, কিন্তু একটা কথা না বলে গেলে আমার বুকটা পুড়বে। আপনাদের বড় বেডরুমের আলমারির একেবারে ভেতরের যে দরজাটা, ওটা পেরেক মারা না, ওটা খোলা যায়। আমি কিছু বলার আগে সে ব্যাগ তুলে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম, কথাটা মাথার ভেতরে ঘুরতে লাগলো। আমার সেই পুরনো আলমারিটা পুরো দেওয়াল জুড়ে বানানো হয়েছে। সবচেয়ে শেষের দরজাটা রাশিদের কাপড়ের জন্য, ওই জায়গাটার পেছনে একটা কাঠের বোর্ড আছে। এটা আমি 2 বছর আগে একবার নড়াতে গিয়েছিলাম। রাশিদ তখন বলেছিল ওটা কখনো নড়াবে না, কারণ আলমারিটা ধরে রাখার জন্য ওখানে পেরেক মারা আছে। তারপর আর হাত দেয়নি ওটাতে, কিন্তু আজ এই কথাটা মনে হতেই বুকের ভেতর কেমন একটা সন্দেহ জন্ম নিল। তারপর আমি আলমারিটার সামনে গেলাম, সেখানে গিয়ে নিচে বসে ভালো করে দেখলাম পেরেক তো সত্যি সত্যিই নেই, বরং একটা ছোট চাপা বোতাম আছে সেখানে। আমি হাত দিয়ে চাপ দিতেই কাঠটা সরে গেল। ভেতরে একটা কালো চামড়ার ব্যাগ। আমার হাত তখন কাঁপছিল, তারপরও খুললাম। প্রথমে একটা মোবাইল ফোন দেখতে পেলাম, পাসওয়ার্ড চাইলো। রাশিদের জন্মদিন দিলাম, সেটা ভুল। আমাদের বিয়ের তারিখ দিলাম, সেটাও ভুল। হঠাৎ মনে পড়লো রাশিদ একদিন বলেছিল যে একটা তারিখ আছে খুব স্পেশাল। আমি সেটা টাইপ করলাম, ফোনটা খুলে গেল। আমার বুকের ভেতর ধপ করে উঠলো। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। একটা মাত্র চ্যাট, উপরে পিন করা আছে নাম লেখা প্রাণ। শেষ মেসেজ গতকাল রাত 11টার সময় এসেছে। সেখানে লেখা আছে, শোনো আমার ছেলে আজ প্রথম বাবা বলেছে, তুমি আসবা না? সাথে 15 সেকেন্ডের একটা ভিডিও। আমি ভিডিওটা চালালাম। একটা 3 বছরের ছোট্ট ছেলে নীল জামা পরে হাসতে হাসতে বলছে, বাবা ওটা আমার বাসা না। আমার চোখ ঝাপসা হয়ে গেল এগুলো দেখে। আমাদের বিয়ের 8 বছর, আমাদের কোনো সন্তান হয়নি। ডাক্তার বলেছে আমি ঠিক আছি, কিন্তু রাশেদ কখনো পরীক্ষা করাতে রাজি হয়নি। তারপর আমি হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো স্ক্রল করতে লাগলাম। 3 বছরের বেশি সময়ের কথা, প্রতিদিনই কথা হতো, প্রতিদিনই সেখানে লেখা ছিল তুমি আসবা না, আমি অপেক্ষা করছি, ছেলেটার অনেক জ্বর। রাশেদের উত্তরগুলো ছিল একবারে ঠান্ডা, যেমন আজ আমি আসতে পারবো না, কাল আসবো, ছেলেটাকে ওষুধ খাওয়া। কখনো কখনো আবার লিখেছে যে আর মাত্র 2 বছরের অপেক্ষা, সব তোমার নামেই করে দিব। আমার হাত তখন ঠান্ডা হয়ে যাচ্ছিল। ব্যাগের ভেতরে আরও কিছু কাগজ ছিল, একটা ফ্ল্যাটের চুক্তি, ঢাকার একটা অভিজাত এলাকায় 1300 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট, মালিকের নাম সাবিহা, ব্যাংক স্টেটমেন্ট, প্রতি মাসে 10 তারিখে 50,000 টাকা ট্রান্সফার হয়, 4 বছর ধরে একবারও বাদ যায়নি। ছোট্ট একটা বক্সও ছিল, ভেতরে একটা সোনার চেন, কার্ডে লেখা ছিল শুভ জন্মদিন সাবিহা। আমার নাম তৃষ্ণা। সে কখনো আমাকে এভাবে ডাকে না। সব কিছু আগের মতোই রেখে দিলাম, কাপড়গুলো গুছিয়ে দিলাম, তারপর নিচে এসে সোফায় বসে রইলাম। ঘড়িতে তখন 3টা 17 বাজে। রাশেদ বলেছে রাত 9টায় আসবে। 8 বছর ধরে সপ্তাহে 4 দিন ও বাসায় খায় না। আমি ভাবতাম হয়তো বা ব্যবসার কাজে বা অন্য কোথাও খেয়ে নেয়, কিন্তু আজ বুঝলাম সে একটা বাসায় যায়, সে অন্য একটা জীবনে যায়। রাত 9টা 30-এ সে বাসায় এলো, তার মুখে হাসি। আমি স্বাভাবিক গলায় বললাম, খেয়ে এসেছো? সে বলল হ্যাঁ। আমি তাকে বললাম, তোমার জন্য মাছ রেখেছি, কাল খেয়ে নিও। ও বলল আচ্ছা ঠিক আছে, এই বলে উপরে চলে গেল। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। সে আলমারি খুললো। এক মুহূর্তের জন্য তার হাত সেই বোতামের কাছে গেল। আমার বুকটা থেমে গেল, কিন্তু সে কিছু বুঝলো না। কাপড় রেখে বাথরুমে ঢুকে গান গাইতে লাগলো। আমি বহু বছর পর তাকে গান গাইতে শুনলাম। পরদিন সকালে সে তাড়াতাড়ি বের হয়ে গেল। আমি ফোন করলাম আমার পুরনো বান্ধবী নাদিয়াকে, সবকিছু খুলে বললাম। তারপর সে বলল, তুই কিছু বুঝতে দিবি না, আগে সবকিছু জেনে নে, আমি সব ইনফরমেশন নিয়ে তোকে জানাবো। তারপর দুপুরে সে আমাকে মেসেজ দিল, মেয়েটার নাম সাবিহা, বয়স 27 বছর, আগে তোর স্বামী রেস্টুরেন্টের ম্যানেজার ছিল, 6 মাস আগে কাজ ছেড়ে দেয়, তারপর 3 মাসের মধ্যেই ওই নতুন ফ্ল্যাটটাতে উঠে। গাড়ি, টাকা সবকিছুই রাশেদের। আর ছেলেটার জন্ম হয় 4 মে 2019 সালে। এসব শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু কান্নার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল অপমানের জন্য। আমি যে মানুষটার পাশে দাঁড়িয়ে তার ব্যবসা দাঁড় করালাম, নিজের গয়না বেচে দিনরাত পরিশ্রম করে তাকে প্রতিষ্ঠিত করলাম, সে আমাকে সরিয়ে দিয়ে অন্য জীবন বানিয়েছে। আমি আয়নায় নিজেকে দেখলাম, আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি? দুপুর 2টায় আমি গাড়ি নিয়ে বের হলাম, সোজা সেই এলাকায় চলে গেলাম। গার্ড আমাকে থামালো না। আমি উঠে গেলাম 3 নম্বর বিল্ডিং, 2য় তলা, ফ্ল্যাট নাম্বার 021। দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। কলিং বেল চাপলাম। ভেতর থেকে ছোট্ট একটা কণ্ঠ, মা কেউ এসেছে। আমার বুকটা ভেঙে গেল। আমি দাঁড়িয়েই রইলাম। দরজাটা ধীরে ধীরে খুলছে। ভেতরে আমার স্বামীর আরেকটা জীবন দাঁড়িয়ে আছে। আমি প্রথমবারের মতো নিজের জীবনে অতিথি হয়ে গেছি। দরজাটা ধীরে ধীরে খুলতে যেন সময় থমকে গেল। দরজার ফাঁক দিয়ে
সাবিহা আমার দিকে তাকিয়ে আছে। আমাদের চোখ দুটো এক মুহূর্তে আটকে গেল। আমি কিছু বলার আগে ভেতর থেকে ছোট্ট ছেলেটা দৌড়ে এসে সাবিহার পায়ের পাশে দাঁড়ালো। তার চোখে কৌতূহল, মুখে হাসি, আর জিজ্ঞাসা করলো, মা এটা কে? আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। সাবিহা ছেলেটার মাথায় হাত রেখে ধীরে ধীরে বলল, বাবা ভেতরে যাও, আমি আসছি। ছেলেটা একটু তাকিয়ে ভেতরের দিকে চলে গেল। দরজার সামনে নীরবতা। আমি ঠোঁট ভিজিয়ে বললাম, আমি তৃষ্ণা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর যেন সবকিছু সে বুঝে গেল। তারপর তার মুখের রং বদলে গেল, কিন্তু সে দরজা বন্ধ করলো না, বরং একটু সরে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন। এই গল্পের প্রথম পার্ট এতটুকুই। দ্বিতীয় পার্ট পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।